ক্রিকেট খেলা তো মোটামুটি অনেকেই দেখো, প্রায় সকলেই দেখো। তা ক্রিকেট খেলার সাথেও ফিজিক্স ভীষণভাবে সম্পর্কযুক্ত। হুম দেখবে প্রত্যেকটা এখন আধুনিক যত এই সমস্ত খেলা আধুনিক হচ্ছে, তত এই প্লেয়ারদের সাথে টেকনিশিয়ান থাকছেন। হুম মানে কিভাবে তারা ব্যাটিংটা করলে বল বেশি দূরে যাবে, বা ফিল্ডিং কিভাবে করবে, বা যখন থ্রো করছে মানে বাউন্ডারি লাইন থেকে থ্রো করছে কিভাবে থ্রো করবে, মানে থ্রোটা কিভাবে করলে বল বেশি দূর পর্যন্ত যাবে, এগুলো সব কিছু কিন্তু ফিজিক্সের উপর নির্ভর করছে। যেমন দেখবে অনেক সময় কোনো প্লেয়ার একটা বলকে শট করলো, অনেকটা উপরে উঠে গিয়ে ক্যাচ হলো, আবার কেউ খুব জোরে মারলো না, হ্যাঁ ওই যে আগে যে শট করেছিল তার থেকেও কম সে আঘাত করলো, কিন্তু সেই বল বাউন্ডারির ওপারে চলে গেল। হ্যাঁ এগুলো কেন হচ্ছে? এর জন্য আমাদের শিখতে হবে হচ্ছে প্রজেক্টাইল মোশন। হ্যাঁ প্রজেক্টাইল মোশন কি? প্রজেক্টাইল মোশন হচ্ছে, ধরো কোনো একটা ঢিলকে আমি এইভাবে ছুড়লাম, পুরোপুরি লম্বভাবে ছুড়লাম না, ধরো আমি ছুটতে পারি এইভাবে, এটা হচ্ছে আমি ভূমির সাথে অনুভূমিকভাবে ছুড়লাম। আমি এইভাবে ছুড়বো না, আমি কিভাবে ছুড়বো, এইভাবে যদি ছুড়ি, তার মানে হচ্ছে আমার যে এই এটা হচ্ছে অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক লাইন। এই অনুভূমিক লাইনের সাথে যদি আমি কিছু অ্যাঙ্গেল করে ছুড়ি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেলে যদি আমি ছুড়ি, তাহলে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে সেটা প্রজেক্টাইল মোশন হবে না, সেটা সেক্ষেত্রে পার্টিকেলটা উপরের দিকে উঠবে আবার নিচে নেমে আসবে। সেটা নয়। তাহলে আমাকে কি করতে হবে, এই যে লাইনটা আছে এই লাইনের সাথে কিছু অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেলটা অবশ্যই কি হবে 90 ডিগ্রি থেকে কম। ধরো আমি এইভাবে ছুড়লাম, এই অ্যাঙ্গেলে ছুড়লাম, থিটা অ্যাঙ্গেলে ছুড়লাম, তাহলে কি হবে, তখন সেই পার্টিকেলটা এইভাবে একটা মোশন দেখাবে। এখানে দেখো দুটো ঘটনা ঘটছে, দেখো পার্টিকেলটা এই দিক বরাবর যাচ্ছে, আবার তার সাথে সাথে একটা হাইটও উঠছে, মানে এই দিক বরাবর হাইটও উঠছে, তার সাথে সাথে এই দিকেও গেছে, তার মানে এর হাইট যেরকম আছে তার সাথে এটাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, মানে অনুভূমিক দিক বরাবরও কিছুটা গেছে, ভার্টিক্যাল দিক বরাবরও কিছুটা ডিসটেন্স দিয়েছে। তুমি যদি এই বরাবর ছুটতে, তাহলে কিন্তু তার এই রেঞ্জটা থাকতো না, শুধু এটা হাইটে উঠতো। তাহলে কেন এরকম হচ্ছে, বা এরকম মোশনের ক্ষেত্রে ওই যেটা বললাম যে আমি বল কিভাবে থ্রো করলে ম্যাক্সিমাম ডিসটেন্স যাবে, এই ব্যাপারটা জানার জন্য এই ক্যালকুলেশনটা আমাদের পুরোটা দেখতে হবে, যে কত অ্যাঙ্গেলে ছুড়লে আমার বলটা সর্বাধিক যাবে। ভীষণভাবে এটা রিলেটেড ক্রিকেট খেলার সাথে। বা যে রকেট ছোড়া হয়, রকেটের যদি রেঞ্জ আমি বেশি পেতে চাই, তাহলে সে তাকে কত অ্যাঙ্গেলে ছুড়বো সেটাও এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা এবার হচ্ছে, তাহলে আমি যদি এটাকে একটা ভেলোসিটি, ধরো ইনিশিয়াল ভেলোসিটি আমি ইউ দিয়ে ছুড়লাম, ইউ ভেলোসিটিতে আমি ছুড়েছি, এই পার্টিকেলটাকে ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে ছুড়েছি, তাহলে দেখো এই ইউ ভেলোসিটিটা তো আমার এই লাইনের সাথে থিটা কোণ করেছে, তাহলে এই ইউ ভেলোসিটিকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙছি, দুটো কম্পোনেন্ট, একটা এই দিকের কম্পোনেন্ট যেটা কোণ করেছে তার সাথে, তাহলে ইউ cos থিটা, আর একটা কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল বরাবর, সেই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে ইউ sin থিটা। এই দুটো কম্পোনেন্ট এলো। এবার দেখো ইউ sin থিটার জন্য সে হাইট পাবে, আর ইউ cos থিটার জন্য সে রেঞ্জ পাবে। আচ্ছা এবার আমি দেখতে চাইছি যে সে ম্যাক্সিমাম হাইট কতটা উঠতে পারবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, দেখো এটা ঠিক তার গতিপথের মিডল পোর্শনে সে ম্যাক্সিমাম হাইট উঠেছে, তাহলে এই ম্যাক্সিমাম হাইট কতটা সে উঠতে পারছে এবং তার জন্য কতটা টাইম লাগছে সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে সেটা করার জন্য আমরা কি করব, ম্যাক্সিমাম হাইট বের করার জন্য আমরা জানি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2 এফএস। এই সমীকরণটা আমরা জানি, যদি কোনো একটা বস্তু মন্দন নিয়ে চলে, ডিঅ্যাক্সিলারেশন নিয়ে চলে, তাহলে তার ফাইনাল ভেলোসিটি ভি সাথে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর সম্পর্ক এটা, যেখানে এস হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এই সম্পর্কটা আমাদের এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশনটা কার জন্য হবে, ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে জি লিখবো আমরা এফ এর জায়গায়। তাহলে আমরা এখানে কি লিখবো,
যখন ম্যাক্সিমাম হাইট উঠছে, ম্যাক্সিমাম হাইট যখন উঠছে তাহলে তখন তার এই উপরে ওঠার ভেলোসিটিটা কি হবে, জিরো হয়ে যাবে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টের কথা ভাবছি, সেই পয়েন্টে এসটা কত, আমি এইটা ধরছি এইচ ম্যাক্স, তাহলে এস এর জায়গায় এইচ ম্যাক্স লিখবো, আর এফ এর জায়গায় কি লিখবো, জি। তাহলে সেখানে আর ইউ এর জায়গায় কি লিখবো, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি এদিক বরাবর আপওয়ার্ড দিক বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউটা না, কিন্তু ইউ এর জন্য উঠছে না, সে কার জন্য উপরের দিকে উঠছে, ইউ সাইন থিটার জন্য। তাহলে আমরা ইউ সাইন থিটা এখানে বসাবো ইউ এর জায়গায়। তাহলে ভি এর মান কত হবে, 0, এই পয়েন্টে যখন উঠছে। ইউ এর জায়গায় কি বসাবো, ইউ সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর এখানে কত লিখবো, -2g h max m লিখলাম, এখানে জায়গা ধরলো না, তাহলে এখানে লিখলাম। তাহলে ওইখান থেকে আমরা কি পাচ্ছি, h max টা বের করে নিতে চাইছি। তাহলে h max সমান আমরা পাচ্ছি, দেখো h max সমান u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে h max এর মান বেরোলো আমাদের। ঠিক আছে, এই সমীকরণটা আমাদের লাগবে, রেখে দিলাম। এইবার হচ্ছে আমরা এই হাইট উঠতে কতটা তার টাইম লাগে সেই ক্যালকুলেশনটা করতে চাইছি। তাহলে টাইমের জন্য এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের h max পাওয়া হয়ে গেছে, এটা থাক। এবার হচ্ছে টাইমটা এই পর্যন্ত উঠতে কতটা তার সময় লাগে সেটা বের করতে চাইছি। তাহলে দেখো আমরা আবার একটা সমীকরণ জানি, v সমান u মাইনাস ft, ডি অ্যাক্সেলারেশন দিয়ে চলে, এটা আমরা জানি। আচ্ছা, এই পয়েন্টে তার ভেলোসিটি 0, তাই এখানে 0 বসালাম। আবার u এর জায়গায় কত বসাবো, উঠছিল কোন u sin থিটার জন্য, তাই এখানে u sin থিটা লিখবো। f এর জায়গায় g লিখবো, আর t এর জায়গায় t হাফ লিখবো। হ্যাঁ, কারণ এই মোশনে এটা অর্ধেক সময়, এখানে উঠতে অর্ধেক সময় লাগছে, তাই t হাফ, জাস্ট নোটেশনটা t হাফ দিয়েছি। ফুল টাইমটা t, মানে এখান থেকে এতটা যাওয়ার ফ্লাইং টাইমটা ফুল ফ্লাইং, এটা আছে হাফ ফ্লাইং টাইম, আর এটা ফুল ফ্লাইং টাইম। হাফ ফ্লাইং টাইমটাকে আমি t হাফ লিখছি, ফুল ফ্লাইং টাইমটাকে আমরা t লিখবো, যার জন্য এটাকে t হাফ। হ্যাঁ, t নিচে আমি হাফ লিখেছি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা t হাফটা কত পাচ্ছি, t হাফটা পাচ্ছি u sin থিটা, u sin থিটা বাই g, u sin থিটা বাই g হচ্ছে t হাফটা পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা t হাফ পেয়ে গেছি, মানে এইখান থেকে এইটুকু যেতে t হাফ সময় নিচ্ছে, সেটা হচ্ছে u sin থিটা বাই g। তাহলে আবার এতটা যেতে t হাফ সময় লাগে, তাহলে টোটাল ফ্লাইং টাইমটা কত, টোটাল ফ্লাইং টাইম সেটা t, তাহলে t হাফ ইনটু 2, তাহলে 2u sin থিটা বাই g, 2u sin থিটা বাই g, এটা টোটাল, মানে এইখান থেকে ছাড়লাম এইখান পর্যন্ত আসতে এই সময়টা নিয়েছে। এইবার হচ্ছে এইটা যেহেতু পেয়ে গেলাম, এইবার আমরা বের করে নিতে পারবো যে তার রেঞ্জ কতটা যাবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে কতটা যাবে রেঞ্জটা বের করছি। তাহলে রেঞ্জ সেটাকে আর লিখছি, আমাকে দেখা যাচ্ছে না, তাতে কোনো অসুবিধা নেই, বোর্ড দেখতে পাচ্ছ তো, আমি দেখে নিয়েছিলাম বোর্ড এত পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু আমাকে আর দেখা যাচ্ছে না। তাহলে রেঞ্জ আর সমান কত হবে, রেঞ্জ কোন ভেলোসিটিটার জন্য পাবো, এই যে ইউ এর দুটো কম্পোনেন্ট, ইউ cos থিটার জন্য আমরা রেঞ্জ পাবো। তাহলে এ তো ইউ cos থিটা নিয়ে ভেলোসিটি নিয়ে দিয়ে যাচ্ছে, কতটা সময় ধরে দিয়ে দিচ্ছে, ফ্লাইং টাইম। তাহলে ফ্লাইং টাইমকে ইউ cos থিটা দিয়ে গুণ করলে আমরা রেঞ্জটা পাবো। তাহলে আমরা রেঞ্জ বের করার জন্য তাহলে কি করব, ইউ cos থিটাকে ফ্লাইং টাইম দিয়ে গুণ করব। তাহলে ইউ cos থিটা ইনটু 2u sin থিটা বাই g। তাহলে এইটা হলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এটার ক্যালকুলেশন করি একটু। তাহলে এখান থেকে আসছে u স্কয়ার, আমি ইচ্ছে করে টুটাকে এখানে রাখলাম, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা বাই g। এবার 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা
sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, তাহলে আমি এটাকে লিখতে পারি, তাহলে এখানে রেঞ্জ সমান আমরা পেলাম u স্কয়ার sin 2 থিটা বাই g, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জটাকে ম্যাক্সিমাম করতে চাইছি, কোন অ্যাঙ্গেলে ছুড়লে আমি সর্বাধিক মানে দূরত্ব যেতে পারবে, মানে বাউন্ডারিতে পৌঁছানোর জন্য আমাকে এটা কিন্তু দরকার, হ্যাঁ ম্যাক্সিমাম যেতে হবে তাকে। তাহলে ম্যাক্সিমাম যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, দেখো ইউ তো আমি ভেলোসিটি একটা দিয়ে ছুঁড়েছি, জি হচ্ছে কনস্ট্যান্ট, সেখানে আমার পড়ার কিছু নেই, তাহলে sin 2 থিটা এর মানটাকে ম্যাক্সিমাম হতে হবে। sin 2 থিটার মান ম্যাক্সিমাম কত হতে পারে 1, তাহলে হওয়ার জন্য কি হতে হবে 2 থিটাকে 90, sin 90 এর মান হচ্ছে 1, তাহলে 2 থিটাকে 90 হতে হবে, 2 থিটা 90 হলে এই মানটা হচ্ছে 1 হবে, তখন হচ্ছে আমার রেঞ্জ ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের জন্য 2 থিটাকে 90 ডিগ্রি হতে হবে, তাহলে থিটা সমান কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি বলটাকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি, তাহলে কিন্তু আমি সর্বোচ্চ রেঞ্জ পাবো, সবথেকে বেশি দূরত্ব পর্যন্ত সে যাবে। তাহলে এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জের ইকুয়েশন কত হয়ে যাবে, তার মানে এটা 1 হয়ে যাবে, তার মানে u স্কয়ার বাই g, ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা হয়ে যাবে ম্যাক্সিমাম আর ম্যাক্স যদি বলি, আর ম্যাক্স সমান হয়ে যাবে কত, আমি 45 ডিগ্রি ইউজ করছি, তাহলে এটা 1, তাহলে u স্কয়ার বাই g। আচ্ছা এই সময় আমি যদি 45 ডিগ্রি ইউজ করি, তাহলে এই সময় কি হচ্ছে, এই যে হাইটের ফর্মুলাটা করেছিলাম, হাইট ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে 45 ডিগ্রির জন্য, দেখা যাক h max সেই সময় কত হচ্ছে, h max হচ্ছে সেই সময় এখানে 45 ইউজ করে দিচ্ছি, হ্যাঁ 45 ইউজ করলে হচ্ছে sin 45 ডিগ্রি মান 1/√2, তার স্কয়ার আছে মানে হচ্ছে 1/2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে u স্কয়ার বাই 4g, এখান থেকে u স্কয়ার বাই 4g হয়ে গেল। তাহলে দেখো ওই সময় তার মানে ম্যাক্সিমাম যখন আমি রেঞ্জ পাচ্ছি, সেই সময় রেঞ্জ আর h max এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমরা লিখে ফেলছি। সম্পর্কটা তাহলে কি হয়ে যাচ্ছে, h max সমান তার মানে r max বাই 4, যখন আমি ম্যাক্সিমাম রেঞ্জ পাচ্ছি সেই সময় h max এর সাথে r max এর সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ।